বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি নিউটনের দ্বিতীয় সূত্র এবং এর এর বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোনো বস্তুতে যত বেশি বল প্রয়োগ করা হয় বস্তুটি তত বেশি কোনো একদিকে ছুটতে থাকে, অর্থাৎ তার যে ভরবেগের পরিবর্তন হয় এটি প্রযুক্ত বলের সমানুপাতিক। বিজ্ঞানী নিউটন এই কথাটি আমাদের কাছে সূত্রের মধ্য দিয়ে উপস্থাপন করেন। আমরা ক্রিকেট খেলার সময় কি দেখি? ব্যাটসম্যান যত বেশি বলে বেশি শক্তি প্রয়োগ করে বা বল প্রয়োগ করে ব্যাট ব্যাট দ্বারা ওই বলকে আঘাত করে, বলটি কিন্তু তত দ্রুত ছুটতে থাকে, এমনকি 4-6 হয়ে যায়। আমরা এটা প্রতিনিয়তই দেখে থাকি। একজন ফুটবল খেলোয়াড় পা দ্বারা যত জোরে কিক করবে ওই বলটি কিন্তু তত দ্রুত কিন্তু ছুটবে। সুতরাং আমরা এখানেও দেখতে পাচ্ছি যে যত বেশি বল প্রয়োগ করা হচ্ছে বস্তুটি কিন্তু তত দ্রুত ছুটছে। আর বিজ্ঞানী নিউটন এই ঘটনাগুলোকেই তার সূত্রের মাধ্যমে উপস্থাপন করেন। তিনি বলেন যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়ে থাকে। আমরা এই নিউটনের এই যে সূত্র এটির আমরা গাণিতিক রূপ এরপরে দেখব বোর্ড শেয়ারের মধ্য দিয়ে। একটি বস্তু এর উপর আমরা বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করছি। বস্তুটি শুরুতে ইউ বেগে চলছিল, এফ বল প্রয়োগ করছি কিন্তু শুরুতে বেগ ছিল ইউ। এই বল প্রয়োগের পর বস্তুটির পরিবর্তিত যে বেগ হবে সেই বেগটি হলো ভি, সেই বেগ হলো ভি। এই বস্তুর ভর যদি এম হয় তাহলে এর আদি ভরবেগ হবে এম ইউ আর শেষ ভরবেগ হবে এম ভি। এখানে চলার সময় যদি টি হয় তাহলে আমরা লিখতে পারি টি সময়ে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। তাহলে 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ বাই টি। সেখানে আমরা লিখতে পারি এম যদি কমন নেওয়া হয় তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। আমরা জানি যে ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আমরা এই মানটা এখানে বসায় দিলে পুরো মান পাবো হলো এম এ। এখন এরপর আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটি যদি আমরা লিখি তাহলে এটি কেমন হবে? নিউটনের দ্বিতীয় সূত্রে লেখা আছে যে এই ভরবেগের যে পরিবর্তন এম এ বের হলো, এম এ প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এম এ এই সমানুপাতিক চিহ্নকে যদি আমরা এখান থেকে সমানে রূপান্তর করি তাহলে একটি সমানুপাতিক ধ্রুবক কে নিয়ে আসতে হবে, কে এফ। যখন এম সমান হবে 1 কেজি, এ সমান হবে এটা হবে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এবং প্রযুক্ত বল এফ যদি হয় 1 নিউটন, তাহলে তখন আমরা মান পাবো 1 × 1 = কে × 1, অর্থাৎ কে এর মান তখন 1 হবে, অতএব কে = 1 হয়ে যাবে। এখন কে যে 1, এই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই, তাহলে আমরা অনায়াসেই লিখতে পারি যে এফ ma, অর্থাৎ বল সমান ভর গুণন ত্বরণ। এটি নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো। আমি আবার মূল পড়ায় ফিরে আসছি। এরপর আমরা অতি সহজে এখানে কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখতে পাচ্ছি। যেমন একটি অঙ্কের ত্বরণের মান বের করা হয়েছে, যেখানে বল দেওয়া আছে 100 নিউটন এবং 5 কেজি ভরের বস্তু। তাহলে 100 নিউটনকে 5 কেজি ভরের বস্তু মানে 5 কেজি দ্বারা ভাগ করলে আমরা কিন্তু এখানে ত্বরণ পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি এই অঙ্কটি বোর্ড শেয়ারে আবারও তোমাদের দেখাই দিচ্ছি। আমরা যে অঙ্কটি করছি সেটি কিন্তু আমাদের জানা সূত্র। কি সূত্র? এফ সমান এম এ, এফ ma, যেখানে এফ এর মান দেওয়া আছে 100 নিউটন। তারপর এম এর মান কত কেজি দেয়া আছে? 5 কেজি। তাহলে এ আমরা লিখতে পারি এফ ভাগ এম, অর্থাৎ 100/5। অতএব ত্বরণ এ = 20, ত্বরণের একক হলো মিটার/সেকেন্ড স্কয়ার। আমরা সেটাই লিখব। আশা করছি এরকম অঙ্কগুলো তোমরা এই সূত্রগুলো ব্যবহার করে অনায়াসে ইনশাল্লাহ করতে পারবা। আমরা আবারও মূল পড়ায় ফিরে আসছি। এরপরে দেখব নিউটনের মহাকর্ষ সূত্র। এই যে ছবিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বল এদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ আমরা যদি এই পরিপূর্ণ সূত্রটি গাণিতিক আকারে প্রকাশ করি, তাহলে এটি কেমন হয় আমি তোমাদের বোর্ড শেয়ারের মধ্য দিয়ে এটি দেখাই দিচ্ছি। দুইটি বস্তু এই দুটি বস্তুর মধ্যে যদি দূরত্ব হয় আর,
এটাকে কোনো কোনো সময় ডি অক্ষর দিয়েও লেখা থাকে। তাহলে প্রথম সূত্রের অংশ হিসেবে আমরা লিখব যে এফ ভেরিজিয়াস, এই প্রথম বস্তুর ভর হলো m1 আর দ্বিতীয় বস্তুর ভর হলো m2। যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি m1 m2, এফ ভেরিজিয়াস m1 m2, অর্থাৎ ভরের গুণফলের সমানুপাতিক। দ্বিতীয় অংশ হলো মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটোকে সমন্বয় করলে আমরা লিখতে পারি এফ ভেরিজিয়াস m1 m2 বাই ডি স্কোয়ার, যেখানে m1 m2 এবং ডি এই তিনটি পরিবর্তনশীল। এখন এটিকে যখন আমরা সূত্রের আকারে প্রকাশ করব তখন পরিপূর্ণরূপে এখানে এই সমানুপাতিক চিহ্নটি উঠে যাবে এবং আমরা এখানে একটা ধ্রুবক বসাবো, এফ ইজিক্যাল টু মহাকর্ষীয় ধ্রুবক জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার। এটি হলো মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। আশা করছি তোমরা বিষয়টি এখন ক্লিয়ার করতে পেরেছো। তো আমি আবারও মূল পড়ায় ফিরে আসছি। আমাদের এখানে একটি ছবি দেখা যাচ্ছে, এটি মহাকাশ স্টেশনে অথবা মহাকাশ যানে চড়ে যখন নভোচারীরা মহাকাশে পরিভ্রমণ করে, সেখানে তাদের একটি ওজনহীন অবস্থার সৃষ্টি হয় এবং তারা তখন শূন্যে ভাসমান অবস্থায় চলাফেরা করে। এটির একটা দৃশ্য আর কি। আমরা এরপরে দেখব নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে ক্রিয়ার যে প্রতিক্রিয়া আছে এটি তো আমরা অনায়াসে জানি। আমরা যেখানে বসে আছি সেখানে আমরা ওজন বল প্রয়োগ করছি, ওই স্থান আমাদের ওপর উল্টা দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, ফলে আমরা কিন্তু সেখানে বসে থাকতে পারছি। তো সুতরাং এই প্রতিক্রিয়ার বিষয়টি আমরা মোটামুটি অনেকেই খুব ভালোভাবে বুঝতে পারি যে যখনই কোনো বস্তুতে আমরা ক্রিয়া বল প্রয়োগ করব, ওই বস্তু ঠিক বিপরীত দিকে সমপরিমাণ বল কিন্তু প্রয়োগ করবে। এটি হলো প্রতিক্রিয়া। আর এই সূত্রের মূল কথা হচ্ছে এই ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান। আমাদের এখানে একটি বস্তু দেখা যাচ্ছে যে পৃথিবীর সাপেক্ষে একটা বস্তু ঝুলে আছে, এটা হলো আপেল বা কোনো ফল। এটিকে এফ বলে পৃথিবী আকর্ষণ করছে। আবার যদি গাছের সাথে যদি এটি ঝুলে থাকে তাহলে গাছের ওই ঝুলন্ত অংশ পৃথিবীকে আহ এই টানের বিপরীতে ওটাকে ধরে রাখছে। এখন এই যে এটি যে আকর্ষণ করছে, এটা হলো আকর্ষণ করে একে কাছে টানছে, এটি ক্রিয়া। আর যদি এখানে অন্য কোনো বল সাথে সাথেই প্রযুক্ত হয়ে এর বিপরীতে ক্রিয়া করে, সেটি হবে প্রতিক্রিয়া। আমরা যখন কোনো বস্তুতে আঘাত করি, সেই বস্তুও কিন্তু আমাদের উল্টা দিকে বল প্রয়োগ করে, আর এই উল্টা দিকে প্রয়োগকৃত বলটাই হলো আমাদের প্রতিক্রিয়া। এখন আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এখানে একজন ব্যক্তি কোনো একটা ভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, সে পায়ের সামনের অংশ দ্বারা ভূমিকে যখন আঘাত করছে, তখন ভূমিও তাকে সামনের দিকে বিপরীত দিকে আঘাত করছে, ফলে সে সামনের দিকে ধাক্কা খেয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে। যদি এই উল্টা দিকে বল প্রয়োগ না করতো তাহলে তার পাটি কিন্তু এখানে আটকে যেত অথবা পিছলে যেত, ফলে সে কিন্তু এত দ্রুত হাঁটতে পারতো না। যেমন মরুভূমিতে কেউ যদি বালির মধ্যে হাঁটার চেষ্টা করে তাহলে সেখানে পা কিন্তু এরকম প্রতিক্রিয়া বল এফ পাবে না, এইভাবে পাবে না, সামান্য কিছু হয়তো পাবে। ফলে মরুভূমিতে বালির মধ্যে কিন্তু হাঁটা স্বাভাবিক ভূমির মতো এত সহজ না, অনেক কঠিন কাজ আর কি।
আশা করছি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পারছো। তো আমি আজকে এই আলোচনার মধ্য দিয়ে ক্লাসটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।